নমস্কার সবাইকে। অপটিমিস্ট ব্রাদার্সে আমরা নতুন আরেকটা পর্ব নিয়ে বা এপিসোড নিয়ে আপনার আবার এসেছি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর পার্থ ঘোষ। এনাকে পাওয়া আমাদের জন্য এক বিশেষ ব্যাপার। উনি খুবই ব্যস্ত মানুষ। ওনাকে যে আজকে আমরা পেয়েছি, ফার্স্ট অফ অল আমরা যেটা বলবো সেটা হচ্ছে পার্থবাবু বা পার্থ স্যার, নমস্কার আপনাকে অপটিমিস্ট ব্রাদার্সে। চলুন শুনে নিই ওনার ভাষায় ওনার বিজ্ঞানের কিছু আবিষ্কার, ওনার জীবনের যে জার্নিটা উনি আমাদেরকে সুন্দরভাবে বলবেন আজকে আমাদের। নমস্কার স্যার, আপনার কাছে জানতে চাই যে আপনার আর্লি লাইফের ব্যাপারে, আপনি কি করে এই যে কোয়ান্টাম ফিজিক্স বলুন, এই যে জার্নিটা আপনি কি করে এই লাইফটাকে আপনি ইন্টারেস্ট পেলেন কোয়ান্টাম ফিজিক্সের ব্যাপারে, কি করে আপনার জার্নিটা কিভাবে, যদি আমাদেরকে ভিউয়ারদেরকে বলেন একটু। ছোটবেলা থেকেই আমার বাবা চাইতেন যে আমি ফিজিক্স পড়ি। আমাকে বলতেন তুমি ফিজিক্স পড়ো, ফিজিক্সটা হচ্ছে রাজা সাবজেক্ট। এবং অনেক বই বাবার লাইব্রেরিতে ছিল, সেগুলো আমি তখন পড়তাম। তো দুটো বইয়ের কথা বলি। একটা হচ্ছে স্যার আর্থার এডিংটনের লেখা, আরেকটা স্যার জেমস জিন্সের লেখা দ্য মিস্টিরিয়াস ইউনিভার্স। আর প্রথমটা হচ্ছে দ্য নিউ পাথওয়েজ ইন সায়েন্স। এটা হচ্ছে ওই 1920, 30, 40 দশকে যখন কোয়ান্টাম থিওরি এলো, রিলেটিভিটি এলো, তখন ফিজিক্সে যে আমূল পরিবর্তন হয়ে গেল, যে একটা বিপ্লব এসে গেল, সেই সব কথাবার্তা রয়েছে যাতে সহজে মানুষ বোঝে। আমি তো তখন স্কুলে পড়ি, আমার অঙ্কের ব্যাকগ্রাউন্ড তখন কিছুই ছিল না, কিন্তু বই পড়ে আমি উদ্বুদ্ধ হয়েছিলাম। আমার অসম্ভব ভালো লেগেছিল। আমার তখনই মনে হয়েছিল বাবা ঠিকই বলছেন, এটাই পড়তে হবে। এইভাবে শুরু হয়েছিল আর কি। তো আমাদের ভিউয়ার্সকে স্যার একটু বলুন যে ফিজিক্স যে ক্লাসিক্যাল মেকানিক্স আর যে কোয়ান্টাম মেকানিক্স, ক্লাসিক্যাল থেকে যে জার্নিটা শুরু হলো ওটার হিস্ট্রিটা, আর যে এখন যে কোয়ান্টাম মেকানিক্স এই যে জার্নিটা যে আসলো, এটা কিভাবে আসলো, বা চেঞ্জিং ফেজটা কি করে মানুষ যারা বিজ্ঞানীরা যারা করতে চাইছে যে ক্লাসিক্যাল মেকানিক্স থেকে যে কোয়ান্টাম, এটা নিউ একটা এরেনা, নিউ একটা যে থট প্রসেস, এটা কি করে সায়েন্টিস্টদের মধ্যে বা বিজ্ঞানীদের মধ্যে আসলো। আচ্ছা, আধুনিক পদার্থ বিজ্ঞান বলতে যেটা আমরা বুঝি সেটা শুরু হয়েছিল গ্যালিলিও, নিউটন, পরে ম্যাক্সওয়েল। তা এরা যে বিজ্ঞানটাকে তৈরি করেছিলেন, সেটা থেকে দেখা গেল যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে একই নিয়ম চলছে। সেই নিয়মটা ওরা বার করেছিল, এবং সেই নিয়মটা জানতে পারলে সেই নিয়ম ব্যবহার করে একদিকে যেরকম বলে দেয়া যায় যে ভবিষ্যতে কি হবে, আবার ভবিষ্যৎটা আমরা কিরম হতে চাই সেটাকেও আমরা করতে পারি। মানে বিজ্ঞানের একটা দিক হচ্ছে যে জ্ঞানের উন্মোচন, আরেকটা দিক হচ্ছে যে মানুষের কাজে লাগানো। এইভাবেই চলছিল। এবং আস্তে আস্তে ওই নিউটনের আমল থেকে, গ্যালিলিও নিউটনের আমল থেকে শুরু করে এই 19বিংশ শতাব্দীর শেষ অবধি এইটাই প্রতিষ্ঠিত হয়েছিল যে আমরা এমন একটা জগতে বাস করছি যেখানে নিয়ম আছে, যেখানে কার্যকারণ সম্পর্ক আছে। আমরা নিশ্চিত হতে পারি যে এই করলে এই হবে। সেটা কি কোয়ান্টাম মেকানিক্স এখনো পর্যন্ত করতে পেরেছে? না, আমি বলছি এটা হচ্ছে ধ্রুপদী বিজ্ঞান বা ক্লাসিক্যাল ফিজিক্স। কোয়ান্টাম মেকানিক্স এসে যেটা দেখা গেল যে এটা আসলে ঠিক নয়। তো সেটা নানান স্টেজে এসেছে, কিন্তু প্রথম আঘাত যেটা এলো সেটা হচ্ছে 1900-এর ডিসেম্বর মাসে ম্যাক্স প্ল্যাঙ্ক বলে একজন, তিনি দেখলেন যে এই যে কোনো উত্তপ্ত বস্তু থেকে যে রশ্মি বেরোয়, তার বিশ্লেষণ করে তিনি দেখলেন যে এই যে পুরনো ধ্রুপদী বিজ্ঞান দিয়ে এটা কিছুতেই বোঝা যাচ্ছে না। রাতের পর রাত তিনি নানান রকম ভেবেছেন, শেষ অবধি উনি বললেন যে না, এটা এবার কোনোভাবেই বোঝা যাবে না। এটার মূল কথা হচ্ছে যে একটা বস্তুর সঙ্গে রশ্মির যখন একটা শক্তির আদান প্রদান হয়, তখন ধ্রুপদী বিজ্ঞান বলছে সেটা একটা একটানা ভাবে হয়, কন্টিনিউয়াস যাকে বলে। কিন্তু উনি বললেন এটা ধরলে কোনোদিনই এই যে ব্যাপারটা আমরা জানতে পেরেছি, এই ব্ল্যাক বডি রেডিয়েশন যাকে বলে,
সে কোনোদিনই বোঝা যাবে না। এটা ধাপে ধাপে হয়। এই প্রথম আঘাত লাগলো ক্লাসিক্যাল ফিজিক্সের উপর। এরপর এটাকে আরো এগিয়ে নিয়ে গেলেন আইনস্টাইন। তিনি বললেন যে আলো যেটা এতদিন আমরা দেখেছি যে তরঙ্গের মতো চলে, তার মধ্যে একটা কণিকার রূপ আছে, এবং সেখান থেকে উনি যেটাকে আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট বলে, তার একটা খুব সুন্দর সহজ সুন্দর একটা ব্যাখ্যা দিয়ে দিলেন। তার জন্য নোবেল প্রাইজও পেয়েছিলেন উনি, কিন্তু রিলেটিভিটির জন্য নোবেল প্রাইজ পাননি, এই কাজটা যারা পেয়েছিলেন। তো আলো দিন ধরে আমরা জেনে এসেছি একটা তরঙ্গ, তার আবার একটা কণিকা, একই জিনিস তরঙ্গ আবার কণিকা, এটা কি ব্যাপার? এই যে একটা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, এটা একটা প্রবলেম এলো, একটা সমস্যা। এরপর 1913 সালে নিলস বোর তিনি এসে বললেন যে এই যে আমরা আলো দেখি, এই আলো যে কোনো একটা উত্তপ্ত গ্যাসের, যে হাইড্রোজেন গ্যাস, তাকে যদি উত্তপ্ত করা যায় তার থেকে আলো বেরোয়। সেই আলোটা যদি আমি একটা প্রিজমের মধ্যে দিয়ে পাঠাই, সাধারণ আলোতে কি হয়, একটা রামধনু হয়ে যায়। এটা কিন্তু হলো না, রামধনু হলো ঠিকই, কিন্তু বিচ্ছিন্ন লাইন হলো, একটা কন্টিনিউয়াস লাইন, স্পেকট্রাম যেটাকে বলে বর্ণালী, রামধনুতে যেটা দেখবি সেটা নেওয়া, বিচ্ছিন্ন লাইন আছে। এবং সেটার এক্সপ্লানেশনটা, সেটার একটা ব্যাখ্যা উনি দিলেন যে অণুর মধ্যে কি থাকে, পরমাণুর মধ্যে একটা নিউক্লিয়াস থাকে, তার চারদিকে ইলেকট্রন ঘুরে, অনেকটা আমাদের সৌরজগতের মতো। সূর্য আছে, চারদিকে প্ল্যানেট ঘুরছে, কিন্তু তার সঙ্গে এটা একটা প্রধান তফাৎ হচ্ছে, ওটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তিতে হয়, আর এটা ইলেকট্রিক ফোর্সে। এবং ধ্রুপদী বিজ্ঞান থেকে জানা ছিল, যদি একটা ইলেকট্রন একটা নিউক্লিয়াসের চারদিকে এরকম ভাবে ঘোরে, তাহলে সে ক্রমাগত শক্তি ক্ষয় হবে, এবং আস্তে আস্তে ঘুরতে ঘুরতে সে নিউক্লিয়াসে পড়ে যাবে। অর্থাৎ কোনো অ্যাটমই স্টেবল হতে পারে না, সে ডিকে করে যাবে, খোঁজে কিন্তু ক্ষয় হয়ে যাবে, কিন্তু হচ্ছে না। আমরা দেখছি যে অ্যাটমদের তো ক্ষয় হচ্ছে না। তাহলে আমরা আমাদের এই যে ভাবনা চিন্তার মধ্যে কোনো একটা কিছু জিনিস আমরা বুঝতে পারছি না, একটা কিছু আছে। উনি সেটা বললেন, ইলেকট্রন গুলো যখন ঘোরে, সেগুলো যে কোনো কক্ষে ঘুরতে পারে না, কতগুলো কক্ষ আছে, একটা সিঁড়ির ধাপের মতন, সেখানে যখন তারা থাকে তখন তাদের থেকে তারা কোনো মানে শক্তির আদান প্রদান তারা করতে পারে না। কেন করতে পারে না তা জানি না, কিন্তু এটা ধরলে তবে এই স্পেকট্রামটা মিলবে। আবার একটা যে একদিন ধরে জানা ছিল যে অ্যাটমটা একটা চার্জ কিছু একটা আছে, এখন দেখা গেল না, তার একটা গঠন আছে, এবং সে গঠনে একটা ধাপ থেকে আরেকটা ধাপে যখন যায় তখনই শক্তির আদান প্রদান হয়। এটা আরেকটা ঘা এলো। এবং চতুর্থ ঘাটা দিলেন আমার মাস্টারমশাই সত্যেন্দ্রনাথ বোস। উনি দেখলেন যে আইনস্টাইনের যে ধারণাটা ছিল যে আলোর মধ্যে যে আলোক কণিকা, রবীন্দ্রনাথ বলেছেন জ্যোতিষ্কণা, এই জ্যোতিষ্কণা যখন যায় তখন সেগুলো ঠিক আমাদের ক্রিকেট বল যেরকম যায় সেরকম। এই কথাটা উনি ক্রিকেট বল বলেননি, কিন্তু বলেছিলেন পার্টিকলস, ইন্ডিপেন্ডেন্টলি, একটার সঙ্গে আরেকটা তার গতির কোনো সম্পর্ক নেই, তারা একটা এক ঝাঁকে যাচ্ছে। তো উনি বললেন যে সেটা ধরলে কিন্তু যে প্ল্যাঙ্কের যে প্রবলেমটা ছিল সেটা বোঝা যাবে না। ফোটন গুলো মানে জ্যোতিষ্কণা গুলো ইনডিস্টিংগুইশেবল, মানে কি, মানে ধরা যাক একটা জ্যোতিষ্কণা লাল রঙের, আরেকটা জ্যোতিষ্কণা ঠিক লাল রঙের, দুটো আছে, একটাকে এ একটাকে বি বললাম, একে এখানে রাখলাম, একে এখানে রাখলাম। এবার আমি যদি তাদের ইন্টারচেঞ্জ করি, ঠাঁই বদল করি, তাহলে এটা কি একটা নতুন অ্যারেঞ্জমেন্ট হবে? ধ্রুপদী বিজ্ঞান বলছে হবে, কারণ আমি তো দেখতে পাচ্ছি তুমি চেঞ্জ করেছো। তো এটা একটা অ্যারেঞ্জমেন্ট, ওটা আরেকটা অ্যারেঞ্জমেন্ট। সত্যেন ঘোষ বললেন এটা যদি ধরেন প্ল্যাঙ্কের ল বোঝা যাবে না, এই দুটো মধ্যে কোনো পার্থক্য করা যাবে না, এটা ধরতে হবে। অর্থাৎ কিভাবে আমি গুনবো কতগুলো স্টেট আছে সেটাই পাল্টে গেল, একটা নতুন স্ট্যাটিস্টিক্স আসলো, যেটাকে বোস স্ট্যাটিস্টিক্স বলে। এবং তখন তো এটা জানাই আছে যে উনি এই ওনার গবেষণা পত্রটা আইনস্টাইনকে পাঠিয়েছিলেন একটা চিঠি লিখে, যে আপনি যদি মনে করেন এটা ঠিক, তাহলে এটা জার্মান ভাষায় অনুবাদ করে যদি পাবলিশ করেন আমি
কৃতজ্ঞ। তো উনি এত জিনিসটা দেখে আইনস্টাইন এত মুভড হয়ে গেলেন, উনি নিজেই ওটাকে জার্মান ভাষায় ট্রান্সলেট করে ওখানকার যেতে সবচেয়ে বিখ্যাত জার্নাল Zeitschrift für Physik 1924-এ সেই পেপার বেরোলো, একটা পদটিকা দিলেন, ট্রান্সলেটার্স ফুটনোট, যে আমি এটাকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছি, এবং আমি দেখাবো যে বোস যেভাবে কাউন্ট করেছেন এইটা শুধু ফোটনদের বেলা না, সাধারণ কণাদের বেলাও এটাই হয় একই রকম। বলে তারপর উনি 3টে পেপার লেখেন 1 বছর 6-7 মাসের মধ্যে, তাতে এই এই ধারণাগুলোকে ব্যবহার করে শেষ অবধি দেখান যে বোসের যে কাউন্টিং এটা যদি ঠিক হয়, তাহলে একটা গ্যাসকে যদি আমরা প্রচন্ড ঠান্ডা করি, যাতে একদম চরম যেটা জিরো, অ্যাবসলিউট জিরোর কাছে নিয়ে যাই, তখন একটা অদ্ভুত ধরনের ম্যাটার তৈরি হবে। এটা যাকে আমরা বলি সলিড, লিকুইড, গ্যাস, কোনোটাই না, এটা একটা নতুন ফর্ম অফ ম্যাটার হবে, যার নাম দেয়া হলো পরে বোস আইনস্টাইন কন্ডেনসেট, এবং সেটা 70 বছর পরে ল্যাবরেটরিতে প্রডিউসড হলো। 70 বছর লেগেছিল, 70 বছর পর লেগেছিল ওটাকে, কারণ অত টেম্পারেচার থেকে কি করে আমি নামাবো, তার জন্য নানান রকম টেকনিক তৈরি করতে হলো। এই করতে করতে হয়ে তারপর দেখা গেল এই যে ইনডিস্টিংগুইশেবিলিটি অফ পার্টিকলস, এটা সাধারণ কণার মধ্যে লাগালে একটা অদ্ভুত ব্যাপার হয়। প্রথমে মনে করুন যে আলো সে কণিকা এবং দুটোই ওয়েভ, এইখানে বোস স্ট্যাটিস্টিক্সটা ঠিক। এবার এই বোস স্ট্যাটিস্টিক্স আপনি যদি মেটেরিয়াল অ্যাটমে লাগান, যে শুধু কণা, তার একটা ওয়েভ তরঙ্গ চলে আসবে। আচ্ছা, এইটা একটা সাংঘাতিক ব্যাপার। তখন প্রশ্ন উঠলো যে বস্তু কণাদেরও যদি একটা তরঙ্গ চরিত্র থাকে, তার ইকুয়েশনটা কি হবে? তখন খুব অল্প সময়ের মধ্যে আরউইন শ্রোডিঙ্গার তিনি ওই সমীকরণটা লিখে পেলেন। এই থেকেই কোয়ান্টাম থিওরি শুরু হলো, এবং এই যে ইকুয়েশনটা, সেটা নিউটনের যে ইকুয়েশন, সেটাকে বাতিল করে এই ইকুয়েশনটা এলো। কিন্তু এই ইকুয়েশনটার মধ্যে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে ওটাতে এটা তো পার্টিকেল না, একটা ওয়েভ। সুতরাং একটা কণা না বলে যদি আমি একটা ওয়েভ বলি, তাহলে কণা ওয়েভ এটা কিভাবে আসছে? তো ওখানে একটা সাই ফাংশন আছে যেটাকে বলে ওয়েভ ফাংশন। ওয়েভ ফাংশনটা টাইম না, সময়ের সঙ্গে কিভাবে পাল্টাতে থাকে তার ইকুয়েশন। এখানে ম্যাক্স বর্ন বলে একজন ভদ্রলোক বিখ্যাত, তিনি বললেন যে এই সাই ফাংশনটা কি, এটা আসলে একটা কিছু তরঙ্গ যাচ্ছে তা কিন্তু নয়, এটা হচ্ছে কোথায় আমি কণাটাকে পাবো তার প্রবাবিলিটি। অর্থাৎ কিনা বেসিক্যালি একটা ফান্ডামেন্টাল লেভেলে একটা প্রবাবিলিস্টিক ব্যাপার চলে এলো। অর্থাৎ কিনা যেটা ক্লাসিক্যাল ফিজিক্সে ছিল, সবকিছু নির্দিষ্ট, আমি জানি এই ঘটনা থেকে শুরু হলে ওই ঘটনায় যাব, এখন আর সেটা বলা গেল না, কারণ এখানেই একটা সবকিছু ছড়িয়ে আছে, আনসার্টেনিটি আছে, শুধু আনসার্টেনিটি থেকে আনসার্টেনিটিতেই যেতে হবে। তো কোয়ান্টাম মেকানিক্স যেটা করে সেটা হচ্ছে কখনো বলে দেবে না যে এই পার্টিকেলটাকে অমুক সময় অমুক জায়গায় পাওয়া যাবে, এইটুকু বলবে এই পার্টিকেলটাকে অমুক জায়গায় অমুক সময় পাওয়ার সম্ভাবনা আছে। এই হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। যদি বলি যে আমরা যে সুপার পজিশন অফ পার্টিকেলস যদি বলা হয়, তো সেই ব্যাপারটা কি হতে পারে? হ্যাঁ, মানে একই সঙ্গে বিভিন্ন স্টেটে অবস্থায় থাকতে পারে। কেমন? একটা ওয়েভ মানে এটা কি, সে ছড়িয়ে আছে, আর পার্টিকেল মানে সে সংকুচিত একটা জায়গায় আছে। এই যে ছড়িয়ে থাকা, তার মানে সে কোথায় আছে আমি জানি না, তো এতগুলো জায়গায় থাকার সম্ভাবনাটা হচ্ছে এটাকে বলে সুপার পজিশন। এটাকে এটা থেকে আমাকে বলতে পারি যে আমরা প্যারালাল ইউনিভার্স ভাবতে পারি? না, সেখানে কেউ কেউ ভেবেছেন, কিন্তু এখান থেকে ওটা ভাবাটা মধ্যে আরো অনেক ব্যাপার আছে, সেটার মধ্যে ঢুকলে আর শেষ হবে না। কোয়ান্টাম কম্পিউটার সেটা তৈরি মানে বিরাট ভাবে তৈরি করার চেষ্টা করছে। আমাদের সমস্ত বড় বড় দেশেই তারা কোয়ান্টাম মিশন
বলছি গভর্নমেন্ট টাকা দিচ্ছে, ইন্ডাস্ট্রি টাকা দিচ্ছে, ভারতবর্ষেও এটা হয়েছে। 6,000 কোটি টাকা দেওয়া হয়েছে ভারতবর্ষে, কোয়ান্টাম মিশন তৈরি হয়েছে। কারণ কোয়ান্টাম কম্পিউটার যারা মাস্টার করতে পারবে তারাই ভবিষ্যতের সবকিছু টেকনোলজিকে কমান্ড করবে। এইটা একটা জিনিস। আরেকটা হচ্ছে কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি কি হয়, একটা মেসেজ পাঠানো হয় যাতে সেটা চট করে ক্র্যাক করা যায় না, কিন্তু সেরকম যদি কম্পিউটার যদি সেরকম পাওয়ারফুল হয়ে যায় ক্র্যাক করে দেওয়া যাবে। কিন্তু কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি হচ্ছে এমনই একটা জিনিস যে যেখানে আড়ি পাততে গেলেই ধরা পড়ে যাবে। শুধু 100% সেফ কমিউনিকেশন করা যাবে। এর যে ব্যাংক ট্রানজাকশন, ডিফেন্সে, বুঝতে পারছেন ট্রিমেন্ডাস একটা, সেটা অলরেডি প্রমাণিত হয়ে গেছে, টেকনোলজি ডেভেলপড হচ্ছে। আরেকটা হচ্ছে কোয়ান্টাম টেলিপোর্টেশন, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় একটা স্টেটকে পাঠিয়ে দেওয়া যাচ্ছে, সে যত দূরেই হোক। তাহলে তো আমরা ভবিষ্যতে বিভিন্ন রকমের প্ল্যানেটস খুঁজে পেতে পারি বা ওখানে চলে যেতে পারি। না, আমরা মানুষরা যেতে পারবো না, পারবো কিনা সে এখন বলা যাচ্ছে না, এখন সে স্টেজে যায়নি। একটা কোয়ান্টাম স্টেটকে পাঠিয়ে দেওয়া যায়, একটা ফোটনের একটা স্টেট আছে, সেটাকে আমি অনেক দূরে পাঠিয়ে দিতে পারি, ভেতরে কোথাও দিয়ে গেল না, এখানে ছিল, এটা নষ্ট হয়ে গেল, ওখানে এসে গেল। এটাকে বলে কোয়ান্টাম টেলিপোর্টেশন। এই সমস্ত ব্যবহার করে এখন বিরাট যজ্ঞ হচ্ছে, ভারতবর্ষ সেখানে নেমে পড়েছে এবং 6,000 কোটি টাকা 4 বছরে বোধহয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়েছে। কিছু ইনস্টিটিউট হচ্ছে যেগুলোকে বলা হচ্ছে হাব, 4টে হাব হয়েছে, আর তার সঙ্গে জড়িয়ে আরো সব ইনস্টিটিউটরা তারা কাজ করছে। দর্শকরা বুঝতে পারছেন যে আজকে ফিজিক্সে কত গভীরে আলোচনা আমাদের চলছে। আমরা ফিজিক্স থেকে বেরিয়ে একটু অন্যদিকে চলে যাই, তার একটু অন্য জীবনে চলে যাই। তিনি ছোটবেলায় ক্রিকেট খেলতেন। স্যার, আপনি যে ক্রিকেট খেলতেন বা আপনার যে ক্রিকেটের প্রতি যে ভালোবাসাটা, সেটা কি করে জন্মালো? ছোটবেলায় সকলেই খেলে, আমিও খেলতাম, এটা একটা কি, এর মধ্যে কোনো আশ্চর্যের ব্যাপার নেই। কিন্তু ঘটনাটা এরমই ঘটলো যে আমরা যখন স্ট্যান্ডার্ড 6-এ পড়ি, তখন স্ট্যান্ডার্ড 6-এর সঙ্গে স্ট্যান্ডার্ড 7-এর ম্যাচ হচ্ছে। তো সেই ম্যাচটাতে আমি কিভাবে যাই না 7টা উইকেট পেয়ে গেলাম। আমি ফার্স্ট বল কিন্তু 7টা উইকেট পেলাম। হয়েছে, ঠিক আছে। বাড়ি ফিরে এসেছি 2-3 দিন বাদে আমার বাবা এসে বলছেন, কি তুমি নাকি দারুণ বল করেছো। আর তুমি জানলে কি করে? বললাম মিস্টার দাস বলছেন। মিস্টার দাস, অরুণ দাস, তিনি খুব এই লেবার রিলেশনসে খুব নামজাদা লোক ছিলেন, এবং আমার বাবা বার্ড কোম্পানিতে কাজ করতেন, বার্ড কোম্পানি লেবার অ্যাডভাইজার ছিল বলে। ওর ছেলে তরুণ দাস, যে হচ্ছে সিআইআই, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডস, ওটা তৈরি করেছিলেন এবং প্রথম অনেক দিন ওর হেড ছিলেন তরুণ। তরুণ ওর বাবাকে গিয়ে বলে যে একটা এরকম দারুণ বল করেছে একটা ছেলে। আর অরুণ দাস আবার ছিলেন কার্তিক বোসের বাল্যবন্ধু। উনি আমার বাবাকে বললেন যে আপনার ছেলেকে নিয়ে আমি কার্তিকের কাছে যাব। এইভাবে আমি কার্তিক বোসের কাছে গিয়ে একদিন হাজির। এখন যেখানে নেতাজি যে ইন্ডোর স্টেডিয়ামটা হয়েছে, সেখানে স্টেডিয়াম ছিল না, তখন একটা শেড ছিল। তখন কি ইডেন গার্ডেন্স ছিল? যখন ইডেন গার্ডেন্স তো অবশ্যই, মানে খেলেছেন ওখানে? হ্যাঁ। তো ইডেন গার্ডেন্সে আমাদের প্র্যাকটিস হতো স্কুলে। তো এইটা ছিল একটা আলাদা কংক্রিটের পিচ ছিল। তো আমি গিয়ে দেখলাম কার্তিক বোস আছেন, আরো কিছু ছাত্রছাত্রী আছে, শিবাজি বোস বলে একজন ছিলেন, তিনিও ছিলেন। তো আমায় দেখে আমাকে ইন্ট্রোডিউস করে দিলেন অরুণ দাস। তো কার্তিক বোস প্যাড পড়লেন, পরে আমার বলটা দিয়ে বল কর, গিয়ে দাঁড়ালেন। আমি কয়েকটা বল করলাম। এমনই আমার ভাগ্য যে কার্তিক বোস 2বার এলবিডব্লিউ হয়ে গেল। তখনই দেখলাম ওর মুখে একটা হাসি ফুটলো, বলে কাল থেকে তুমি আসবে। এই আমার যাত্রা শুরু হলো ক্রিকেটের। আমি সিএবি ট্রেনিং হয়ে গেলাম। তারপরে আমি তো স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের হয়ে তখন খেলতাম, কার্তিক দা ক্যাপ্টেন হতেন। আর 1 বছর ফাইনাল ইয়ার আমি যখন ফিজিক্স পড়তে আরম্ভ করলাম, তখন ডিসাইড করলাম আর ক্রিকেট খেলবো না। কারণ ওটা দুটো একসঙ্গে করা সম্ভব ছিল না, সারাদিন মাঠে কাটানো এটা সম্ভব না। তাহলে তো আমরা একটা ক্রিকেটারও পেতে পারতাম যদি আপনি ফিজিক্স না পড়ে। তাহলে তো এনিবডিজ গেস। কিন্তু একটা কথা আমি বলি যে তখনকার কালে কিন্তু ক্রিকেটে এত টাকা ছিল। 1983 ওয়ার্ল্ড কাপ বাড়িতে দেখেছেন? 1983 যে ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জিতলো,
ওটা আপনি পুরো আমি দেখেছি। আরেকটা দিক আমরা চলে যেতে পারি এখন। স্যারের লাইফে রবীন্দ্রনাথ ঠাকুর খুবই প্রভাবিত করেছেন ওনার লাইফকে। স্যার একটু জানতে পারি আপনাকে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে আপনাকে প্রভাবিত করেছে? এটা বলা খুব শক্ত, তবে একটা জিনিস, যে বাঙালি পরিবারে মানুষ হলে রবীন্দ্রনাথের প্রভাব পড়বেই। আমাদের সময় অন্তত সেরকমই ছিল। এবং আমার মা গান করতে পারতেন খুব ভালো। সন্ধ্যাবেলা অর্গানে বসে মা গান করতেন আর আমাকে দিয়ে আমায় শেখাতেন। আরেকটা হচ্ছে, প্রতি রবিবার 9টার সময় পঙ্কজ মল্লিক এর সঙ্গীত শিক্ষার আসর, সেখানে অনেক সময় উনি রবীন্দ্রসঙ্গীত শেখাতেন। আমি সেগুলো শুনতাম, শিখতাম। আর অল ইন্ডিয়া রেডিওতে তখন পঙ্কজ মল্লিক গান করছেন, হেমন্ত মুখোপাধ্যায় গান করছেন, কণিকা বন্দ্যোপাধ্যায় গান করছেন, সুচিত্রা মিত্র গান করছেন, দেবব্রত বিশ্বাস গান করছেন। এদের গান আমার কানে এলো। আর অদ্ভুত ভালো ভালো সব রেকর্ড তখন বেরিয়েছিল। আমার এখনো মনে আছে চণ্ডালিকা, সুচিত্রা মিত্র শিখি, অসাধারণ গান, এখনো আমার গায়ে কাঁটা দেয়। তো এইভাবে আস্তে আস্তে রবীন্দ্রসঙ্গীত আমার মধ্যে এসে গেল। আর তারপরে যত পড়তে আরম্ভ করলাম, বিশ্বভারতীতে তো আপনি অনেকদিন ধরেই ছিলেন। সেও তো অ্যাক্সিডেন্টালি, আমি আমার পিএইচডি করার পর ওখানেই প্রথম চাকরি পেয়ে গেলাম। সেটাও একটা অ্যাক্সিডেন্ট। সেখানে 7 বছর তো আমি একেবারে আমাকে পাল্টেই দিল। আমি যে পার্থক্য গিয়েছিলাম 7.5 বছর পরে একেবারেই একজন অন্য পার্থক্য সেখান থেকে বেরোলো। যে পুরোটাই হচ্ছে শান্তিনিকেতনের প্রভাব। সেখানে যে সমস্ত ব্যক্তিদের আমি তাদের সান্নিধ্যে আসতে পেরেছি বা দেখেছি বা কথা বলেছি, সেটা অসাধারণ। রামকিঙ্কর বেশ ঘোরাঘুরি করছেন, শান্তিদেব ঘোষ ঘোরাঘুরি করছেন, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, ওদিকে ক্লাসিক্যাল মিউজিকে ধ্রুবতারা যোশী আমার বাড়িতে এসে চা খেতেন সকালে, নিমাই চাঁদ বড়াল, অশেষ বন্দ্যোপাধ্যায়। কি অসাধারণ একটা জায়গা ছিল। যেরকম ছিল সঙ্গীত ভবন, সেরকম ছিল দর্শন। কালিদাস ভট্টাচার্য তখন হেড। কি সব ব্রিলিয়ান্ট সব ফিলোসফাররা ছিলেন। আমরা তো সবে ফিজিক্স তখন শুরু করেছি। আমি বেশিরভাগ সময় দর্শন বিভাগে এসে বসে থাকতাম। তো ওই যে এটা তার যে প্রকৃতির ওখানকার, সে তখনকার সেই খোলা মাঠের ব্যাপারটা, সেটা ছিল, সেটা আমাকে প্রভূতভাবে প্রভাবিত করেছে। একদিকে সায়েন্টিস্ট, অন্যদিকে রবীন্দ্রনাথ দ্বারা অসম্ভবভাবে প্রভাবিত। বিশ্বভারতীতে তিনি 7.5 বছর কাটিয়েছেন। আপনারা শুনলেন গল্প, ওখানের গল্প, ওনার লাইফের গল্প শুনলেন আপনারা। এর থেকেও আরেকটা জিনিস যদি আমরা জানতে চাই, সেটা হচ্ছে গিয়ে লেখক পার্থ ঘোষ। তিনি কণামাত্র গ্রন্থটি লিখেছেন, যেটা কিনা হট কেকের মতো সেল হয়েছে। স্যার, আমাদের ভিউয়ার্সদেরকে একটু বলতে পারেন যে আপনি কি আগামী কিছু লিখছেন বা লিখতে চলেছেন? যদি জানতে পারি আমরা, খুব ভালো হয়। হ্যাঁ, লিখছি তো বটেই। তবে একটা জিনিস বলি, যে আমি কণামাত্রটা লিখলাম কেন, মানে ওই যেভাবে লিখেছি সেভাবে লিখলাম। এটা কারণ হচ্ছে যে আমি বহুদিন থেকেই বিজ্ঞানটাকে জনসাধারণের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। একসময় দূরদর্শনে প্রোগ্রাম করতাম, কোয়েস্ট বলে, সমর বাগচির সঙ্গে। ছোট ছোট এক্সপেরিমেন্ট দেখানো হতো, স্কুলের ছাত্রছাত্রী আসতো, তাদের প্রশ্ন জিজ্ঞেস করা হতো, এটা কি করে হলো। তারা তখন ভেবে চিন্তে একটা উত্তর দিত, ভুল দিলে আমরা বলে দিতাম। এটা খুব পপুলার হয়েছিল তখন। তারপর আমি আবার ছোট বইও লিখেছি, নানান রকম এই ধরনের, মানে সাধারণ আমাদের জীবনের মধ্যে অনেক কিছু ঘটে যেটা আমরা প্রশ্ন করি না, কিন্তু প্রশ্ন করলে তার কিছু বৈজ্ঞানিক উত্তর পাওয়া যায়। সাধারণ জিনিস, একটা বল ফেললাম মাটিতে পড়ছে কেন, এটাও তো নিউটন জিজ্ঞেস করেছিলাম, কেন উপরে উঠলো না, কেন নিচে নামলো। এরকম প্রচুর আছে। তো এইগুলো নিয়ে আমরা অনেক বইটই লিখেছি, অনেক বিক্রি হয়েছে। কিন্তু একটা জিনিস আমি দেখলাম, বাংলায় খুব একটা আমি আগে লিখিনি, লিখেছি অল্প স্বল্প, কিন্তু লিখতে গিয়ে যেটা আমার সমস্যা হয়েছে, সেটা হচ্ছে ঠিক সাধারণ মানুষ বিজ্ঞান বোঝে এইভাবে লেখাটা খুব শক্ত। এইখানে আমার যিনি বিজ্ঞানের গুরু সত্যেন্দ্রনাথ বসু, তিনি আমাকে একদিন জিজ্ঞেস করেছিলেন,
আমার ছাত্র হয়ে তুই বাংলায় কিছু লিখলি না, আচ্ছা। এই তিরস্কার আমার মনে ছিল। আমি বাংলায় লিখতে শুরু করলাম, কিন্তু খুব শক্ত, খালি মানে অভিধান দেখে 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 হচ্ছে না ঠিক। তো এই আরেকটা হচ্ছে যে রবীন্দ্রনাথের লেখা বিশ্ব পরিচয়, সেটা পড়ে দেখলাম উনি বলছেন প্রথমে, ওটা আবার সত্যেন্দ্রনাথ বসুকে উৎসর্গ করে লেখা। উনি বলছেন যে সাহিত্যের সাহায্য না নিলে কিন্তু এই কমিউনিকেশনটা হবে না। এবং আমি বাংলায় একটা বিজ্ঞানের নতুন সাহিত্যের ভাষা কি হবে সেইটা এই বইটাতে চেষ্টা করে দিতে পারে। খুব ভালো প্রচেষ্টা হবে, আমরা তো করবো, আমি তো পার্সোনালি করবো। আশ্চর্য ব্যাপার যে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর বিজ্ঞান নিয়ে লিখেছেন, বাঙালি কেউ পড়লই না বইটা। এটা বাঙালির দুর্ভাগ্য। নিশ্চয়ই। এখন আমার তখন মনে হতে লাগলো যে ভাষাটা কিরকম হলে, মানে ভাষাটাকে একটু সাহিত্যের রস না আনতে পারলে হবে না। এই কণামাত্র বইটার আমি সেটাই চেষ্টা করেছি। আর আপনারা বলছেন নাকি হট কেকের মতো বিক্রি হচ্ছে, সেটা যদি সত্যি হয় নিশ্চয়ই। তাহলে একমাত্র সেই কারণেই তাহলে করছে। এবার আমি আরেকটা নতুন বই লিখতে চলেছি, সেটা এই কোয়ান্টাম থিওরির বই। আচ্ছা। সাধারণ মানুষ যে অঙ্ক, একটা কোনো অঙ্ক জানতে হবে না, কিছু জানতে হবে না, তাকে বোঝাবার চেষ্টা করেছি। একেবারেই চলতি ভাষায় লিখেছি এবং আমার বন্ধু বান্ধব যে কজনকে পড়িয়েছি তারা খুব অ্যাপ্রিশিয়েট উপভোগ করেছে। এবং আশা করছি বইটা যদি বেরোয় তাহলে এটাও অনেকে পড়বেন। নিশ্চয়ই পড়বেন, নিশ্চয়ই পড়বেন। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। খুব ভালো থাকবেন, আপনার আগামী দিন খুব শুভ হোক। নমস্কার সবাই।